আমি তো বললাম আসুক না। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কমার্স এন্ড আর্টস একাডেমির নিয়মিত আয়োজন ধারাবাহিক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পাঠ 4 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের যে শেষ অংশটুকু আছে অর্থাৎ স্বাধীনতা এবং সাম্য, তৃতীয় অধ্যায়ের যে শেষ অংশটুকু আছে পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ অংশ, সেটা হচ্ছে যে স্বাধীনতা এবং সাম্য, এই দুইটা বিষয় বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আর তোমরা একটু যারা দেখতেছো অলরেডি 10 জন সংযুক্ত হয়েছে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর একটু তোমরা মেনশন দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। খুবই তথ্যবহুল একটা ক্লাস। আজকের ক্লাস থেকে বিশেষ করে উদ্দীপক সহকারে যে প্রশ্নগুলো আছে তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে স্বাধীনতা এবং সাম্য, এই দুইটা টপিক থেকে উদ্দীপক সহকারে গ এবং গ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো আসে। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে জানিয়ে দাও। আর এই অধ্যায় থেকে যে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। একটু লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। আমার কথাটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, প্রথম স্লাইডে দেওয়া আছে স্বাধীনতার অর্থাৎ স্বাধীনতা নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করব। স্বাধীনতা কি, এই শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত। দৈনন্দিন জীবনে এই স্বাধীনতা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, বা এই স্বাধীনতাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। পৌরনীতিতে আসলে স্বাধীনতা কেন দরকার বা পৌরনীতি কেন আলোচনা করা হচ্ছে, এগুলো নিয়ে যাবতীয় বিষয় নিয়ে, স্বাধীনতার গুরুত্ব, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনার চেষ্টা করব। দেখো, স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ এখানে দেওয়া আছে, একটু দেখার চেষ্টা করো। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। এই লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। স্বাধীনতা যেই কথাটা বলতেছি, এই স্বাধীনতা শব্দটি এসেছে লিবার্টি, অর্থাৎ লিবার্টি শব্দটি এসেছে কি শব্দ থেকে? ল্যাটিন শব্দ লিবার থেকে। এটা একটু মনে রাখবা। তাহলে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ। পৌরনীতিতে অনেকগুলো শব্দ এই ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষার শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। তার মধ্যে একটা হচ্ছে লিবার্টি, অর্থাৎ স্বাধীনতা শব্দটি এসেছে ল্যাটিন ভাষার শব্দ লিবার থেকে। লিবার অর্থ হচ্ছে, লিবার তো ল্যাটিন ভাষার শব্দ স্যার, এটার বাংলা অর্থ কি? লিবারের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন, অর্থাৎ লিবারের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন। তাহলে শাব্দিক অর্থে মানুষের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলে। তাহলে শাব্দিক অর্থে আমরা স্বাধীনতা মানি হচ্ছে মানুষের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা, অর্থাৎ তোমার ইচ্ছা হলো যে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যা মনে করো, তোমার এখন গান করার ইচ্ছা হচ্ছে তুমি গান করবা, তোমার অবাধে চলাফেরা করার ইচ্ছা হচ্ছে তুমি চলাফেরা করবা, অর্থাৎ তোমার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা ক্ষমতাকেই কি বলা হচ্ছে? স্বাধীনতা বলা হচ্ছে। তাহলে দেখো, সাধারণ ভাষায়, পৌরনীতির ভাষায় স্বাধীনতা কাকে বলে? কিরে বেটা, ঠিক আছে? দেখো, দুঃখিত, একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু বিঘ্নিত হলো। দেখো, স্বাধীনতার একটা স্পেসিফিকলি সংজ্ঞা দেওয়া আছে। স্বাধীনতার স্পেসিফিকলি সংজ্ঞা হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ না করে
অন্যের কাজে হস্তক্ষেপ না করে, এখানে একটা ওয়ার্ড মনে রাখবা, অন্যের কাজে কি না করা, হস্তক্ষেপ না করা। আমরা বলি না নাক গলানো, অর্থাৎ নাক না গলানো। অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকারকে, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকারকে কি বলে, স্বাধীনতা বলে। তাহলে স্বাধীনতার সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো। অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকারকে কি বলে, স্বাধীনতা বলে। অর্থাৎ মনে করো, এখানে একটু বোঝার বিষয় আছে স্যার। মনে করো তোমার গান করার স্বাধীনতা আছে, তাই বলে কি তুমি ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায় গান করতে পারবে না? এতে করে ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের কি হতে পারে, অর্থাৎ পড়াশোনায় বিঘ্নিত করতে পারে। তাই তুমি, অর্থাৎ গান করার স্বাধীনতা তুমি যেহেতু আছে, তুমি নির্বিঘ্নে গান করতে পারবে, কেউ না থাকলে বা কারো অসুবিধা না হয় এই অবস্থায় তুমি তোমার ইচ্ছা অনুযায়ী গান করতে পারবে। কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ করে তুমি গান করতে পারবে না। তোমার অবাধে চলাফেরার স্বাধীনতা আছে, তুমি চলাচল করতে গিয়ে অন্যের ক্ষতি করতে পারবে না। তাহলে দেখো, স্বাধীনতা মানে হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী তোমার যা চলাফেরা করা, গান করা, পোশাক পরিচ্ছদ পরিধান করা, যা করার ইচ্ছা তাই করবা তুমি তোমার মতো করে। তবে এখানে অন্যের কাজে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকারকে কি বলা হচ্ছে, স্বাধীনতা বলা হচ্ছে। স্যার এটা কি বোঝা গেছে স্বাধীনতা কাকে বলে? কারো কোনো প্রশ্ন আছে? প্রেম করা কি স্বাধীনতা? প্রেম করা স্বাধীনতা, প্রেম করতে পারবা, সমস্যা নাই। তবে একটা নির্দিষ্ট বয়সে এসে পরিবারের সম্মতি নেওয়াটাও দরকার আছে বর্তমান সময়ে। কারণ পরিবারের সম্মতি না নিয়ে প্রেম করলে এখন প্রেমগুলা ঠিকে না। আপনি কি প্রেম করেন? আমি অলরেডি আছি আর কি, এটা বলা যাবে না, এখন লাইভে আছি। তুমি তুমি দুষ্টামি করিও না, বুঝছো? তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। দুষ্টু হতে হয়। আচ্ছা স্যার, তাহলে দেখো এখানে কিছু শব্দ মনে রাখবা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, আর লিবারের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন। লিবারের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকার বা ক্ষমতাকে কি বলে, স্বাধীনতা বলে। বা স্পেসিফিকলি সংজ্ঞাটা বললে, অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার অধিকারকে কি বলে, স্বাধীনতা বলে। স্যার বোঝা গেছে স্যার? রাফি প্রেম করে মনে হয়, যেটা দেখতেছি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে আপনার মতো। আচ্ছা স্যার, বোঝা গেছে স্যার স্বাধীনতা কাকে বলে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার নেট প্রবলেম দিলে তো স্যার আমি কিছু করতে পারবো না। আচ্ছা স্যার, এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট স্বাধীনতার শ্রেণী বিভাগগুলা। এগুলো থেকেই স্যার যে কোনো একটা শ্রেণী বিভাগ উদ্দীপকে দেওয়া থাকবে, ওই উদ্দীপক দেখেই ধরতে হবে এটা কোন ধরনের স্বাধীনতাকে ইঙ্গিত করছে। স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতা বিভিন্ন প্রকৃতির হতে পারে, স্বাধীনতার বিভিন্ন রূপ আছে, স্বাধীনতার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সেগুলো নিয়ে আমরা একটা একটা করে এখন আলোচনার চেষ্টা করব স্যার। দেখো, এক নাম্বার স্বাধীনতা, স্বাধীনতার এক নাম্বার শ্রেণী বিভাগ হচ্ছে স্যার ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। পৌর কেন বলা হচ্ছে? পৌর মানে হচ্ছে প্রাচীন, পৌর মানে হচ্ছে মনে রাখবা প্রাচীন। অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতাটা প্রাচীন কাল থেকেই ছিল বিদায় ব্যক্তিগত স্বাধীনতাকে কি বলা হচ্ছে, পৌর স্বাধীনতা বলা হচ্ছে। এবার একটু দেখো স্যার, ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে? যেসব সুযোগ সুবিধা ভোগ করে, অর্থাৎ যেই সুযোগ সুবিধা অর্থাৎ অধিকারগুলো ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে, তাকে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা বলে। দেখো আবার বলতেছি, যেসব সুযোগ সুবিধা ভোগ করে, যেই সুযোগ সুবিধাগুলো ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, এখানে একটা কথা মনে রাখবা, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারবে, তাকেই কি বলা হচ্ছে, ব্যক্তিগত স্বাধীনতা বলে। যেসব সুযোগ সুবিধা ভোগ করে, তুমি যেসব সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে, তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে। যেমন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, একটু খেয়াল করো। ইচ্ছা মতো রাষ্ট্রের ভূখণ্ডে চলাফেরা করা, এটা ব্যক্তিগত স্বাধীনতা। এর ফলে তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। অর্থাৎ তোমার এখন মনে হচ্ছে যে, মনে করো সুমিতের একটু আগে বলতেছে সাইদ ভাই চলেন না কক্সবাজার যাই। এই যে আমরা কক্সবাজার যাওয়া, এখানে কেউ আমাদের বাধা দিতে পারবে না, আমরা কক্সবাজার চলে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। এতে করে আমাদের ব্যক্তিত্বের কি হবে, বিকাশ হবে, আমরা একটু বিনোদন নিতে পারবো। ঠিক আছে স্যার? তাহলে দেখো, ইচ্ছা মতো রাষ্ট্রীয় ভূখণ্ডে চলাফেরা করার অধিকার, এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। নিজ নিজ ধর্ম পালনের অধিকার,
তুমি হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো বা মুসলিম হতে পারো, তুমি তোমার ধর্ম পালন করবে তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য। তাহলে ধর্ম পালন করা, নিজ নিজ ধর্ম পালন করা, এটাও তোমার কি স্বাধীনতা? ব্যক্তিগত স্বাধীনতা। এরপরে দেখো সম্পত্তি ভোগের অধিকার, এটাও কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা। তুমি তোমার পৈতৃক সম্পত্তি কি করতে পারবা? ভোগ করতে পারবা তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য। তাহলে এটা তোমাকে কেউ বাধা দিতে পারবে না। এটা কেন? কারণ এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা বলেই তুমি তোমার সম্পত্তি কি করবা? ভোগ করবা। তাহলে এই সকল স্বাধীনতা, ইচ্ছা অনুযায়ী চলাফেরা করা, তারপর হচ্ছে নিজ ধর্ম পালনে, এখানে দেখো আবার ইচ্ছা অনুযায়ী চলাফেরা রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে, রাষ্ট্রের বাইরে না। তুমি ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে চলাফেরা করবা, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। ধর্ম পালনের স্বাধীনতা, এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে কিওয়ার্ড কোনটা? অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য, অর্থাৎ যে সুযোগ সুবিধা ভোগ করবে সেগুলোকেই কি স্বাধীনতা বলা হচ্ছে? ব্যক্তিগত স্বাধীনতা। স্যার বোঝা গেছে স্যার ব্যক্তিগত স্বাধীনতা কি? সবার ক্লিয়ার? ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো করে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে স্বাধীনতাগুলো মানুষ ভোগ করে সেগুলোকেই ব্যক্তিগত স্বাধীনতা বলে। ব্যক্তিত্ব বিকাশ, এই যে এখানে কিওয়ার্ড একটা বলে দিছি, এটা দিয়ে তুমি নিজের মতো করে সংজ্ঞা দিতে পারবা। ব্যক্তিত্ব বিকাশ, ব্যক্তিত্ব বিকাশের জন্য যে স্বাধীনতা, সেটা হচ্ছে কি কি স্বাধীনতা? ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে এখানে কিছু উদাহরণ দিয়ে দিলাম, আশা করি স্যার বোঝা গেছে স্যার। এর পরবর্তীতে দেখো 2 নাম্বার স্বাধীনতার 2 নাম্বার শ্রেণী বিভাগে দেওয়া আছে প্রাকৃতিক স্বাধীনতা। এটা অনেকে বোঝে না স্যার, প্রাকৃতিক স্বাধীনতাটা আবার কেমন স্বাধীনতা? একটা স্বাধীনতা আছে প্রাকৃতিক স্বাধীনতা, তবে সেটা প্রাচীনকালে সেই স্বাধীনতাটা অর্থাৎ বেশি পরিলক্ষিত হতো, এখন তেমন একটা নেই বললেই চলে। আছে তবে কম। প্রাচীনকালের মতো ওইভাবে আমরা প্রাকৃতিক স্বাধীনতাগুলো বুক করতে পারি না প্রাচীনকালের মতো। বর্তমানে বুক করি খুব কমই। দেখো একটু বলা হচ্ছে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বাস করত। রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বিভিন্ন গুহায়, জঙ্গলে, পাহাড় পর্বতে কোথায় বাস করত। কখন? রাষ্ট্র যখন সৃষ্টি হয় না, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে, অর্থাৎ পাহাড় পর্বত গুহার মধ্যে মানুষ কি করত? বাস করত। সেই সময় অর্থাৎ যে স্বাধীনতা উপভোগ করত, অর্থাৎ প্রাকৃতিক রাজ্যে মানুষ যে স্বাধীনতা উপভোগ করত তাকে কি স্বাধীনতা বলে? স্বাভাবিক স্বাধীনতা বা প্রাকৃতিক স্বাধীনতা বলে। তাহলে দেখো রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রাকৃতিক রাজ্যে যে স্বাধীনতা উপভোগ করত তাকে স্বাভাবিক স্বাধীনতা বা প্রাকৃতিক স্বাধীনতা বলে। তাহলে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোন রাজ্যে বাস করত? প্রাকৃতিক রাজ্যে। প্রকৃতির মধ্যে যখন মানুষ যে স্বাধীনতাগুলো ভোগ করত সেগুলোকে কি স্বাধীনতা বলে? প্রাকৃতিক স্বাধীনতা। যেমন যখন রাষ্ট্র সৃষ্টি হয় নাই, মানুষ পাহাড়ে বসবাস করত, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো, ফলমূল আহরণ করতে পারতো, কেউ কাউকে বাধা দিত না, যেখানে খুশি সেখানে গিয়ে বসতি স্থাপন করতে পারতো। তাহলে এই যে প্রাকৃতিক রাজ্যে অবাধ স্বাধীনতা ভোগ করতো মানুষ, যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারতো, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে খাদ্য অর্থাৎ সংগ্রহ করতে পারতো, খাদ্য গ্রহণ করতে পারতো, কেউ কাউকে কি দিত না? বাধা দিত না। এখন তুমি চাইলে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বসতিও স্থাপন করতে পারবে না, অর্থাৎ খাদ্য সংগ্রহ করতে পারবে না, তোমাকে বাধা দিবে। ঠিক আছে স্যার, এখন চাইলে অন্যের বনে গিয়ে, অন্যের কোনো একটা জায়গায় গিয়ে ফলমূল আহরণ করে নিতে পারবে। কিন্তু প্রাকৃতিক রাজ্যে মানুষ এই অবাধ স্বাধীনতা ভোগ করতো, অর্থাৎ যেখানে ইচ্ছে সেখানে কি করতে পারতো? চলে যেতে পারতো। এই জন্য বলা হচ্ছে অর্থাৎ রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে যে স্বাধীনতা উপভোগ করত তাকে কি স্বাধীনতা বলা হচ্ছে? স্বাভাবিক স্বাধীনতা বা প্রাকৃতিক স্বাধীনতা বলা হয়। তাহলে রাষ্ট্র সৃষ্টির পূর্বে এটা ছিল, বর্তমানে এটা খুবই সীমিত হয়ে গেছে। এখন প্রাকৃতিক স্বাধীনতা বলে তুমি কোনটা ভোগ করতেছো? অক্সিজেন, এটা তুমি প্রাকৃতিক স্বাধীনতা বলে পাচ্ছ। ঠিক আছে স্যার। তবে আগেরকার দিনে মানুষ প্রাকৃতিক স্বাধীনতা বলে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে পারতো, কেউ কাউকে বাধা দিত না, ফলমূল আহরণ করে খেতে পারতো, কেউ কাউকে কি দিত না? বাধা দিত না। আগেরকার দিনে প্রাকৃতিক রাজ্যে যখন বসবাস করতো এটা ছিল অবাধ, এখন এটা সীমিত হয়ে গেছে। তাহলে প্রাকৃতিক স্বাধীনতা কি বোঝা গেছে স্যার? প্রাকৃতিক স্বাধীনতা কি এটা বোঝা গেছে? এটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। স্যার প্রাকৃতিক স্বাধীনতা সবার ক্লিয়ার? ওকে স্যার। তাহলে প্রাকৃতিক রাজ্যে যে স্বাধীনতাটা আমরা ভোগ করতাম সেটাকে কি স্বাধীনতা বলা হচ্ছে? প্রাকৃতিক স্বাধীনতা। এরপরে দেখো 3 নাম্বার স্বাধীনতা।
আইনগত স্বাধীনতা খুবই ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে আমরা আইনগত স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রেই বুক করি। এই যে একটু আগে বললাম, এগুলো কিন্তু আইনগত স্বাধীনতা। এই যে সম্পত্তি বুক, তারপর নিজ ধর্ম পালন, এগুলো আইনে বলা আছে, এগুলো তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তাহলে আইনগত স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত, নিয়ন্ত্রিত স্বাধীনতাকে। আইনগত স্বাধীনতা কাকে বলে একটু দেখো। 3 নম্বর স্বাধীনতার 3 নম্বর শ্রেণী বিভাগ হচ্ছে আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা কাকে বলে? রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলা হয়। তাহলে এখানে 3টা শব্দ, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কি স্বাধীনতা বলা হচ্ছে? আইনগত স্বাধীনতা, যেটা তোমার রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত স্বাধীনতা। বোঝা গেছে স্যার? এজন্য বলা হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত, নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কি বলা হচ্ছে? আইনগত স্বাধীনতা বলে। অর্থাৎ তুমি তোমার সম্পত্তি বুক করতে পারবে, এটা আইনে বলা আছে। তোমার পৈতৃক সম্পত্তি তুমি তোমার ধর্ম পালন করতে পারবে, এটাও আইনে বলা আছে। তুমি অবাধে রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে চলাফেরা করতে পারবে। অর্থাৎ যেটা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত হয় যে স্বাধীনতা, সেটাকে কি স্বাধীনতা বলে? আইনগত স্বাধীনতা বলে। স্বাধীনতা নির্দিষ্ট, সুস্পষ্ট, এক আইন দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত হয়। অর্থাৎ আইনগত স্বাধীনতা তাকে সুস্পষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট। বোঝা গেছে স্যার? আইনগত স্বাধীনতা বোঝা গেছে? ওকে স্যার। দেখো, এর পরবর্তী স্লাইডে স্বাধীনতার আরো বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এর পরবর্তী স্লাইডে আছে, দেখো, সামাজিক স্বাধীনতা। খুবই ইম্পর্টেন্ট একটা স্বাধীনতা, কারণ মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গেলে আমাদের বিভিন্ন স্বাধীনতা কি করতে হয়? বুক করতে হয়, বা আমরা বিভিন্ন স্বাধীনতা কি করে থাকি? বুক করে থাকি। এগুলো সামাজিক স্বাধীনতাগুলো আমরা একটু কি দেখার চেষ্টা করব। 4 নম্বরে দেওয়া আছে সামাজিক স্বাধীনতা। বলা হচ্ছে সমাজে সভ্য সুন্দর জীবন যাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ, এখানে একটু মনে রাখবা, সমাজে সভ্য সুন্দর জীবন যাপন করতে গেলে, অর্থাৎ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ্য প্রয়োজন হয় তাকে সামাজিক স্বাধীনতা বলে। তাহলে সামাজিক স্বাধীনতা কাকে বলে একটু বোঝার চেষ্টা করো। তুমি সামাজিক জীব, যে কোনো একটা সমাজে তোমার বসবাস, এই সমাজে সভ্য সুন্দর অর্থাৎ ভালোভাবে জীবন যাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ, নিজেদের পক্ষে যে পরিবেশ ও স্বাচ্ছন্দ্য প্রয়োজন, তাকেই কি বলা হচ্ছে? সামাজিক স্বাধীনতা বলে। সামাজিক স্বাধীনতা কোনগুলো? যেমন চলাফেরার স্বাধীনতা, এটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। সমাজে তুমি চলাফেরা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। ঠিক আছে স্যার? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারবে, এটা তোমার সামাজিক স্বাধীনতা। জীবনযাত্রার স্বাধীনতা, অর্থাৎ তুমি সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবে, কেউ তোমাকে বলতে পারবে না যে এভাবে চলো ওইভাবে চলো। ঠিক আছে স্যার? তুমি তোমার জীবিকা তোমার মতো করে কি করতে পারবে? নির্বাহ করতে পারবে। তাহলে দেখো, সামাজিক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা, তাহলে এগুলো হচ্ছে কি স্বাধীনতা? সামাজিক স্বাধীনতা। তাহলে সভ্য সুন্দর জীবন যাপনের জন্য, সমাজে সুন্দরভাবে চলতে গেলে যে অনুকূল পরিবেশ, স্বাচ্ছন্দ্যের প্রয়োজন হয় তাকে কি স্বাধীনতা বলে? সামাজিক স্বাধীনতা বলে। এখানে দুইটা সামাজিক স্বাধীনতা, একটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা, একটা হচ্ছে জীবনযাত্রার স্বাধীনতা। জীবন ধারণের স্বাধীনতা অনেক বইয়ে দেওয়া আছে। ঠিক আছে স্যার? এটা হচ্ছে স্যার, আমি আবারও বলতেছি, পৌরনীতি ও সুশাসন, মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্রের 3য় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। স্যার বোঝা গেছে স্যার? এটা সামাজিক স্বাধীনতা কাকে বলে? তাহলে সমাজে যেই স্বাধীনতা তুমি বুক করতেছো, অর্থাৎ সভ্য সুন্দর জীবন যাপন করতে গিয়ে যে অনুকূল পরিবেশটা তোমার কাজে লাগতেছে, বা তুমি যেই স্বাচ্ছন্দ্যভাবে জীবন যাপন করতেছো, এটাই হচ্ছে তোমার সামাজিক স্বাধীনতা। এরপরে গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা একটু কি দিয়ে রাখো, বিশেষ করে এটা একটু 3 স্টার দিয়ে রাখো। রাজনৈতিক স্বাধীনতাটা, এখান থেকেই প্রশ্ন বেশি আসে। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে? দেখো, রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে যখন তুমি ভূমিকা পালন করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না, তখন সেই স্বাধীনতাকেই কি স্বাধীনতা বলে? রাজনৈতিক স্বাধীনতা বলে। তাহলে রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে? রাষ্ট্রীয় কার্যকলাপে
ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। তাহলে রাষ্ট্রীয় কার্যকলাপ কোনগুলা? যেমন ভোট প্রদান করার অধিকার, এটাও তোমার স্বাধীনতা, তুমি তোমার মতো করে ভোট দিতে পারবে, এটা হচ্ছে তোমার কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। তাহলে দেখো রাষ্ট্রীয় কার্যকলাপ, তাহলে ভোট দেওয়া একটা রাষ্ট্রীয় কার্যকলাপ, এখানে তুমি ভোট দিচ্ছ মানে হচ্ছে কোন স্বাধীনতা ভোগ করতেছো? রাজনৈতিক স্বাধীনতা। তারপর হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, অর্থাৎ তোমার যোগ্যতা থাকলে, সামর্থ্য থাকলে তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা। অনেকে ভোটে দাঁড়ায় না, এই যে কিছুদিন আগে দেখছো হিরো আলম পর্যন্ত, হিরো আলমের মতো ব্যক্তি পর্যন্ত কোথায় দাঁড়িয়ে গেছে? ভোটে দাঁড়িয়ে গেছে। কারণ কি আছে? রাজনৈতিক স্বাধীনতা আমাদের দেশে আছে বিধায় এটা করতেছে, বোঝা গেছে স্যার? তাহলে দেখো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, এটাও কিন্তু কি স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। তোমার যোগ্যতা বা সামর্থ্য থাকলে তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা বা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে, এটা তোমার রাজনৈতিক স্বাধীনতা। নিরপেক্ষভাবে, এখানে বটবল দেওয়া আছে, নিরপেক্ষভাবে রাজনৈতিক মত প্রকাশের অধিকার, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, এরকম অনেকগুলো রাজনীতি, তুমি তোমার মতো করে তোমার যেটা পছন্দ হয় সেটার প্রতি তুমি মত প্রকাশ করতে পারবে। এটা কোন ধরনের স্বাধীনতা বলে? রাজনৈতিক স্বাধীনতা বলে। তুমি নিরপেক্ষভাবে কি প্রকাশ করতে পারবে? মতামত প্রকাশ করতে পারবে। সরকারি চাকরি লাভের অধিকার, এটাও কিন্তু রাজনৈতিক স্বাধীনতা। এটা অনেকে অর্থনৈতিক স্বাধীনতা লিখে দেয়। স্যার, রাষ্ট্র অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, এই জন্য সরকারি চাকরি লাভের অধিকার হবে তোমার কি স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। সরকারি চাকরি লাভের অধিকার যদি সরকারি বলে সেটা হবে রাজনৈতিক স্বাধীনতা, যদি এমনি বেসরকারি চাকরি লাভ সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে সরকারি চাকরি লাভের অধিকার, এটা কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাষ্ট্রস্বায়ত্ত প্রতিষ্ঠান, এজন্য এই সরকারি চাকরি লাভের অধিকার কি? রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে নাগরিকগণ, আচ্ছা এখানে আরেকটা, এটা আলাদা হবে, এটা আলাদাভাবে দেয় নাই মনে হয়, এটা একটু করে বলে দিচ্ছি। দেখো স্যার, তাহলে রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে কি স্বাধীনতা বলে? রাজনৈতিক স্বাধীনতা বলে। এখানে অনেকগুলো দেওয়া আছে রাজনৈতিক স্বাধীনতা। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মত প্রকাশের অধিকার, তারপরে কি সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হলো কি স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। এরপরে দেখো স্যার, রাজনৈতিক স্বাধীনতা, আশা করি রাজনৈতিক স্বাধীনতা কি সবার বোঝা গেছে স্যার? আর কোনো প্রশ্ন আছে রাজনৈতিক স্বাধীনতা থেকে? এর পরবর্তী স্বাধীনতা নিয়ে আমরা একটু আলোচনা করব, স্বাধীনতার এর পরবর্তী যে শ্রেণী বিভাগটা আছে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করব। রাজনৈতিক স্বাধীনতা কি সবার বোঝা গেছে স্যার? আচ্ছা, তাহলে বুঝলে এরপরে আমরা অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। অর্থনৈতিক স্বাধীনতা খুবই ইম্পর্টেন্ট, অর্থনৈতিক স্বাধীনতা, এটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন আসার, এটাও একটু 3 স্টার মার্ক দিয়ে রাখো। অর্থনৈতিক স্বাধীনতা, এর আগে বলছিলাম রাজনৈতিক, এখন অর্থনৈতিক স্বাধীনতাও একটু 3 স্টার দিয়ে রাখো। দেখো অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার 6 নম্বর শ্রেণী বিভাগে দেওয়া আছে, তোমাদের বইও দেখবা। অর্থনৈতিক স্বাধীনতা বলা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এবং এই সামাজিক ও রাজনৈতিক জীবিকা নির্বাহের জন্য মানুষ অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িয়ে ফেলে নিজেকে। ঠিক আছে স্যার, দেখবা যে কি প্রতিটা মানুষ অর্থনৈতিক দৈনন্দিন জীবনে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িত। ঠিক আছে স্যার, এই যে আমি এখানে আসছি, আমিও কিন্তু টাকার জন্য ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে স্যার, তোমার বাবা বা তোমরা অনেকে আছো যে অর্থনীতির সাথে কোনো না কোনো ভাবে জড়িত, অর্থাৎ নিজের জীবন নির্বাহের জন্য অর্থনীতিটা গুরুত্বপূর্ণ উপমেয় হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য অর্থনৈতিক স্বাধীনতাটাও কি দরকার আছে। বলা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে, অর্থনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কাজ যেগুলো আছে সেগুলো পরিচালনার ক্ষেত্রে নাগরিকগণ যে সকল স্বাধীনতা ভোগ করে তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। তাহলে কিভাবে বলছি? অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে? আবার বলতেছি, অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে নাগরিকগণ যে সকল স্বাধীনতা ভোগ করে তাকে কি বলেন? তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। যেমন
বলা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এখানে দেওয়া আছে যোগ্যতা ও সামর্থ্য। অর্থনৈতিক স্বাধীনতা কোনগুলো একটু দেখো উদাহরণের মধ্যে, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার। তোমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, তুমি যে কোনো কর্মে কি করতে পারবা, নিযুক্ত হতে পারবা, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার। দেখো এখানে কর্মে নিযুক্ত হওয়ার অধিকার আর সরকারি চাকরি লাভের অধিকার, এটা কিন্তু কি স্বাধীনতা? দেখি বলো তো, একটু আগেই বলছিলাম সরকারি চাকরি লাভের অধিকার, এটা কোন ধরনের স্বাধীনতা? দেখি বলো, সরকারি চাকরি লাভের অধিকার এটা কোন ধরনের স্বাধীনতা? যারা দেখতেছো একটু বলো তো দেখি, একটু আগেই বলছিলাম। পারতেছো না স্যার? সরকারি চাকরি লাভের অধিকার এটা কোন ধরনের স্বাধীনতা? সরকারি চাকরি লাভের অধিকার এটা বলছিলাম, এটা হচ্ছে রাজনৈতিক। ধন্যবাদ, একজন বলছে জুবারিয়া তাবাসসুম, ধন্যবাদ তোমাকে। ও বলছে রাজনৈতিক। হ্যাঁ, সরকারি চাকরি লাভের অধিকার বললে এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু এখানে দেখো যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার। তোমার যোগ্যতা আছে, অনেকে দেখবা দেখি রিক্সা চালায়, অনেকে আবার ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, যে যার যেরকম যোগ্যতা সে অনুযায়ী সে কর্ম লাভ করতে পারবে, কর্মে নিযুক্ত হতে পারবে, কাজ করতে পারবে, এটা হচ্ছে তার অর্থনৈতিক স্বাধীনতা। বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার। দেখবা দেখি আমাদের দেশেও দেওয়া হচ্ছে এখন বিধবা বৃদ্ধ ভাতা, তারপর বিধবা ভাতা, অনেক রকমের ভাতা দেওয়া দিচ্ছে সরকার জনগণকে স্বাবলম্বী করার জন্য। যাদেরকে দেখার কেউ নেই তাদেরকে কি দিচ্ছে সরকার? ভাতা দিচ্ছে, ভাতা প্রদান করছে। তাহলে দেখো এই যে বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা। রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, অর্থাৎ অসহায় অবস্থায় রাষ্ট্র তোমাকে দেখাশোনা করার স্বাধীনতাও তুমি রাষ্ট্রের কাছ থেকে কি করতে পারবে? বুক করতে পারবে। তারপর দেখো উপযুক্ত মজুরি লাভের অধিকার, উপযুক্ত মজুরি লাভের অধিকার। ঠিক আছে স্যার, এটাও তোমার অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। ঠিক আছে স্যার, অর্থাৎ তুমি একটা কাজ করলা, সেই কাজের সমানুপাতিক তুমি কি পারিশ্রমিক নিয়ে নিলা, এটা হচ্ছে তোমার কি? অর্থনৈতিক স্বাধীনতা। ঠিক আছে স্যার, তুমি যতক্ষণ কাজ করো তার সমানুপাতিক হারে তুমি কি নিয়ে নিবা? পারিশ্রমিক নিয়ে নিবা, এটা হচ্ছে তোমার কি? অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে এগুলোই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আশা করি অর্থনৈতিক স্বাধীনতাগুলো তোমাদের বোঝা গেছে স্যার। অর্থনৈতিক স্বাধীনতা কি বোঝা গেছে স্যার? কারো কোনো এটা থেকে প্রশ্ন আছে? তাহলে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে নাগরিকগণ যে সকল স্বাধীনতা ভোগ করে তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। এখানে একাধিক উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এটা বলেছি অর্থনৈতিক স্বাধীনতা কোনগুলা। এরপরে আমরা সর্বশেষ স্বাধীনতার শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে কি স্বাধীনতা? জাতীয় স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা হচ্ছে জাতীয় স্বাধীনতা। এটাও 3 স্টার দিয়ে রাখো, সর্বশেষ তিনটা। জাতীয় স্বাধীনতাটাও একটু 3 স্টার দিয়ে রাখো স্যার। জাতীয় স্বাধীনতা নিয়ে একটু আলোচনা করব। বলা হচ্ছে বৈদেশিক মানে বাইরের কোনো দেশের শাসনের অধীনতা থেকে, শাসন থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে জাতীয় স্বাধীনতা বা সার্বভৌমত্ব বলে। তাহলে কি জাতীয় স্বাধীনতা কাকে বলে? বৈদেশিক শাসনের অধীনতা থেকে মুক্তি লাভ করে, বৈদেশিক শাসনের অধীনতা থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে কি বলে? জাতীয় স্বাধীনতা বলে। যেমন আমরাও জাতীয় স্বাধীনতা আমাদেরও আছে, বাংলাদেশেরও জাতীয় স্বাধীনতা আছে। আমরা পাকিস্তানের অধীনে ছিলাম একটা সময়, পাকিস্তানিদের কাছ থেকে যুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? অর্থাৎ জাতীয় স্বাধীনতাটা অর্জন করেছি। এই জন্য বলা হচ্ছে বৈদেশিক শাসনের অধীনতা থেকে মুক্তি লাভ করে যখন একটি একটি যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব মানে পূর্ণ পূর্ণ স্বাধীনতা অর্জন করে তখন তাকে সেটাকে কি বলা হচ্ছে? জাতীয় স্বাধীনতা বলে। দেখো আমরা একটা সময় ব্রিটিশদের অধীনে ছিলাম, ব্রিটিশদের কাছ থেকে অর্থাৎ ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করছে। আবার আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, পাকিস্তানিদের কাছ থেকে কি আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে এই যে পাকিস্তানিদের কাছ থেকে বাঙালিরা যে স্বাধীনতাটা অর্জন করেছে সেটা হচ্ছে বাঙালিদের কি স্বাধীনতা? জাতীয় স্বাধীনতা। তাহলে স্যার বোঝা গেছে স্যার জাতীয় স্বাধীনতা কাকে বলে?
জাতীয় স্বাধীনতা কাকে বলে? সাবিহা তারান্নুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা দেখতেছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। এর পরবর্তীতে আমরা স্বাধীনতার রক্ষা কবচ নিয়ে আলোচনা করব। তোমরা কি স্বাধীনতার শ্রেণী বিভাগগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো? সবার কি ক্লিয়ার? ওকে স্যার, আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। এটা থেকে এর আগের টপিকটা থেকে হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, উদ্দীপক সহকারে প্রশ্ন আসবে, কিন্তু এটা এই টপিকটা থেকে আসবে ক নাম্বার, যেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো এখান থেকে আসে। অনুধাবনমূলক প্রশ্নগুলো স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বুঝো, এরকম একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। বা অধিকারের রক্ষা কবচ আছে, দুই দিলে এক পাখি। তুমি যদি স্বাধীনতার রক্ষা কবচ শিখো, তাহলে স্বাধীনতার রক্ষা কবচ গুলো অধিকারের রক্ষা কবচের মধ্যে কি করতে পারবা, লিখে দিতে পারবা। কারণ স্বাধীনতার রক্ষা কবচ যা, অধিকারের রক্ষা কবচ একই, সেম। তাহলে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো রক্ষা কবচটা কি, আমরা একটু করে বুঝি। কেউ তোমার স্বাধীনতা মনে করো হরণ করলো, কেউ তোমার স্বাধীনতা কি করলো, হরণ করলো, তখন তুমি কি করবা, বিভিন্ন উপায়ে স্বাধীনতাগুলো রক্ষা করার কি করবা, বিভিন্ন উপায়ে স্বাধীনতাগুলো রক্ষা করার চেষ্টা করবা। তাহলে কেউ স্বাধীনতা যদি কেড়ে নেয় বা হরণ করে, বিভিন্ন উপায়ে যখন আমরা স্বাধীনতাগুলো রক্ষা করব, সেই উপায়গুলোকেই স্বাধীনতার কি বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। তাহলে এক কথায় বলতে গেলে কি বলতে পারি, স্বাধীনতা রক্ষা কবচ কাকে বলে এখানে একটু করে বলে দিই। স্বাধীনতা রক্ষা করার উপায়, রক্ষা করার উপায়, স্বাধীনতার রক্ষা করার উপায়কে স্বাধীনতার রক্ষা কবচ বলে। এই লাইনটা একটু মনে রাখার চেষ্টা করো। কেউ তোমার স্বাধীনতা কেড়ে নিছে, তুমি তোমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য যেই যেই উপায়গুলো অর্থাৎ অনুসরণ করবে, সেই উপায়গুলোকেই বলা হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। দেখো স্বাধীনতার এক নাম্বার রক্ষা কবচ হলো আইন। আইন হচ্ছে স্বাধীনতার, তোমরা লিখতে পারো আইন হচ্ছে স্বাধীনতার এখানে প্রধান রক্ষা কবচ। আইন হচ্ছে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ, এটা একটু মনে রাখবা। তাহলে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ কোনটা, স্বাধীনতার প্রধান রক্ষা কবচ হলো আইন। তোমার স্বাধীনতা কেউ কেড়ে নিলে তুমি কোথায় যাবা, তুমি প্রথমে যাবা আইনের কাছে, আইনের দ্বারস্থ হয়ে তুমি তোমার স্বাধীনতাগুলা ফিরিয়ে আনার চেষ্টা করবা। তাহলে কেউ স্বাধীনতা কেড়ে নিলে আমরা সর্বপ্রথম আইনের কাছে যাই, আইনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাগুলো ফিরিয়ে আনার কি করি, চেষ্টা করি। এই জন্য আইনকে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বা এক নম্বর রক্ষা কবচ বলা হচ্ছে। এরপর দেখো দ্বিতীয় নম্বরে সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ। মৌলিক অধিকার, মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য মানুষ কিছু মৌলিক সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়ে থাকে, যেগুলোকে মৌলিক অধিকার বলা হচ্ছে। এরকম আমাদের মৌলিক অধিকার আছে 6টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সর্বশেষ সংযোজিত মৌলিক অধিকার হচ্ছে নিরাপত্তার অধিকার। এই 6টা অধিকার যদি সংবিধানের মধ্যে থাকে, অর্থাৎ মৌলিক অধিকার যেগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলো যদি সংবিধানের মধ্যে থাকে, তাহলে সেগুলো আইনে পরিণত হবে এবং মৌলিক অধিকারগুলো কেউ তোমার কেড়ে নিতে পারবে না। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান তুমি স্বাধীনভাবে সেগুলো উপভোগ করতে পারবে। তাহলে সংবিধানে যদি মৌলিক অধিকার সমাবেশ থাকে, সংবিধানে যদি মৌলিক অধিকার থাকে, তাহলে তুমি তোমার মৌলিক অধিকারগুলো স্বাধীনভাবে কি করতে পারবা, উপভোগ করতে পারবা। এই জন্য বলা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সমাবেশ তোমার স্বাধীনতাকে কি করে, রক্ষা করে। অর্থাৎ মৌলিক স্বাধীনতাগুলোকে কি করে, রক্ষা করে। কেউ তোমার মৌলিক অধিকারগুলো তখন কেড়ে নিতে পারবে না যদি সেগুলো সন্নিবেশ থাকে কোথায়, সংবিধানের মধ্যে। এজন্য সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশকে স্বাধীনতার কি কবচ বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। আশা করি স্যার এটা বোঝা গেছে। এরপর দেখো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থাকেও স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলা হচ্ছে। শাসক যদি দায়িত্বশীল হয়, জনগণের কল্যাণে, রাষ্ট্রের মঙ্গলে কাজ করে, তাহলে রাষ্ট্রের জনগণ একজন অন্যজনের স্বাধীনতা কি করতে পারবে না, হরণ করতে বা কেড়ে নিতে পারবে না। আর যদি শাসকগণ দায়িত্বহীন হয়, তখন রাষ্ট্রের মধ্যে অর্থাৎ অর্থাৎ একজন অন্যজনের স্বাধীনতা কি করবে, কেড়ে নিবে, একটা অর্থাৎ দ্বন্দ্ব লেগে যাবে। এই জন্য বলা হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থায় কেউ কারো স্বাধীনতা কি করতে পারে না, কেড়ে নিতে পারে না, শাসক যদি দায়িত্ববান হয়। এই জন্য দায়িত্বশীল শাসন ব্যবস্থাকেও স্বাধীনতার অন্যতম কি বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। এরপরে দেখো আইনের অনুশাসন।
বিনোদন কি ধরনের অধিকার, এটা তোমার আব্বু বলতে পারবা। আব্বুর কাছে জিজ্ঞেস করো যে বিনোদন আব্বু কোন ধরনের অধিকার, এটা তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো, ঠিক আছে? আব্বু বলে দিবে খুব সুন্দর করে। আচ্ছা স্যার, এরপরে দেখো স্বাধীনতার চতুর্থ নাম্বার যেই রক্ষা কবচটা আছে আইনের অনুশাসন। এখন আইন আর আইনের অনুশাসনের মধ্যে পার্থক্য কি? আইন আর আইনের অনুশাসনের মধ্যে পার্থক্য হচ্ছে আইনের চোখে সকলেই সমান। আইনের অনুশাসনের এখানে একটু বোঝা যায় মতো করে লিখে দিচ্ছি নিচে। আইনের অনুশাসন মানে হচ্ছে আইনের চোখে সকলেই সমান। আইনের চোখে সকলে সমান থাকাকে বোঝায়। তাহলে আইনের অনুশাসন বলতে কি বোঝায়? আইনের চোখে সকলে সমান থাকাকে বোঝায়। ধনী গরিব অর্থাৎ উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলে যখন আইনের চোখে সমান থাকবে তখন কেউ কারো স্বাধীনতা একজন অন্যজনের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না, কিংবা কেড়ে নিলেও আইনের মাধ্যমে সেটা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই জন্য বলা হচ্ছে আইনের অনুশাসনের মাধ্যমেও, অর্থাৎ যথাযথ আইন প্রয়োগ। আইনের অনুশাসন বলতে এভাবেও বলতে পারো আইনের চোখে সকলেই সমান, কাউকে বিনা অপরাধে গ্রেফতার বা হয়রানি না করা। আবার আইনের অনুশাসন বলতে এভাবেও লিখতে পারো আইনের যথাযথ প্রয়োগ। আইনের যথাযথ প্রয়োগ। যথাযথ প্রয়োগ, আইনের যথাযথ প্রয়োগকে আইনের অনুশাসন বলে। তাহলে আইনের অনুশাসন মানে হচ্ছে আইনের চোখে সকলে সমান। আইনের চোখে যদি একজন, দেখো সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, সবাই যদি আইনের চোখে সমানভাবে দেখা হয়, সবার জন্য যদি আইন এক হয়, তাহলে কেউ কারো স্বাধীনতা কি করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। আর কেড়ে নিলেও স্বাধীনতাগুলা অর্থাৎ আইনের কাছে গিয়ে আইনের প্রয়োগ করার মাধ্যমে ফিরিয়ে আনা কি হবে, সম্ভব হবে। এই জন্য আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম কি কবচ বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। আশা করি স্যার বোঝা গেছে। তাহলে একটা হচ্ছে আইন, দ্বিতীয় নাম্বার সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, তৃতীয় নাম্বার হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, চতুর্থ নাম্বার হচ্ছে আইনের অনুশাসন। এগুলো হচ্ছে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। সর্বশেষ একটা আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। দেখো এই যে একটু আগে আইনের অনুশাসন বলছি, এটা থেকেও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। আইনের অনুশাসন বলতে কি বোঝো, পরীক্ষায় আসে। তাহলে আইনের অনুশাসন মানে কি? আইনের চোখে সকলেই সমান বা যথাযথ আইন প্রয়োগ করাকেই আইনের অনুশাসন বলা হয়। এরপরে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটাও কিন্তু অনুধাবনমূলক আসে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝো? দেখো একটু বোঝার চেষ্টা করো স্যার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে স্বাধীনভাবে ক্ষমতা ভোগ করাকে বোঝানো হয়। সরকারের বিভাগ আছে তিনটা, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। অর্থাৎ বিভাগসমূহ নিজ নিজ অবস্থানে স্বাধীন থেকে কার্যকলাপ পরিচালনা করাকেই কি বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। অর্থাৎ সরকারের বিভাগসমূহ যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ আইন বিভাগের মতো করে কাজ করবে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো করে কাজ করবে, আর শাসন বিভাগ শাসন বিভাগের মতো করে কাজ করবে। কেউ কারো এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে কার্যাবলী পরিচালনা করাকেই কি বলা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হচ্ছে। বলা হচ্ছে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকে, তাহলে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, এবং এর ফলে কি হবে, বিভাগগুলো স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং এখানে বিভাগগুলোর একটা স্বাধীনতা নিশ্চিত হবে। তাহলে এই জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মাধ্যমে বোঝা যাচ্ছে যে কি, যে স্বাধীনতা কি হচ্ছে, রক্ষা হচ্ছে। অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের কাজে কি করতে পারতেছে না, হস্তক্ষেপ করতে পারতেছে না। স্ব বিভাগ সমূহ অর্থাৎ স্ব অবস্থানে বিভাগ সমূহ কি থাকতেছে, স্বাধীন থাকতেছে। এই জন্য বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিও স্বাধীনতা কি করে, রক্ষা করে। এই পাঁচটা পদ্ধতিকেই মূলত কি বলা হচ্ছে, ক্ষমতা এই পাঁচটা উপায়কেই স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলা হচ্ছে। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ গুলো কি বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম স্যার। নিধিকা নিশা, যারা যারা দেখতেছো, আফ্রিদি বাপ্পি। আচ্ছা স্যার, হ্যাঁ টপিক গুলো একটু বলে দিব। ঠিক আছে স্যার, অধ্যায়টা শেষ করার পরে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে আমি একটু করে বলে দিব।
পাঁচ নংটা, হ্যাঁ আরেকবার বলতেছি। আচ্ছা দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে হচ্ছে, অর্থাৎ সরকারের তিনটা বিভাগ আছে, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটা বিভাগ স্বাধীনভাবে তাদের কার্যকলাপ পরিচালনা করাকেই কি বলা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হচ্ছে। অর্থাৎ সরকারি বিভাগ সমূহ এক বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকে, এক বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীনভাবে কার্যকলাপ পরিচালনা করাকেই কি বলা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হচ্ছে। অর্থাৎ একটা দেশের মধ্যে যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা থাকে, শাসন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, বিচার বিভাগ আইন বিভাগের কাজে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। বিভাগ সমূহ স্বাধীনভাবে তাদের ক্ষমতাটা কি করতে পারবে, প্রয়োগ করতে পারবে। এই জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হলে সরকারি বিভাগ সমূহ যেহেতু স্বাধীনভাবে তাদের কার্যকলাপ পরিচালনা করতেছে, এই জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার অন্যতম কি বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। আশা করি স্যার সবার বোঝা গেছে স্যার। এই স্বাধীনতা রক্ষা কবচ গুলো কি ক্লিয়ার স্যার? আমরা কি পরবর্তী টপিকে যেতে পারি? বিয়ে করা, বিয়ে করা ব্যক্তিগত অধিকার আর কি। কেন বিয়ে করতে ইচ্ছে হচ্ছে নাকি? তুই ক্লাসও তাই, তারপরে তোরাই বিয়ে করা শিখের। স্যার ক্লিয়ার হইছে? ওকে স্যার, ধন্যবাদ। এরপরে আমরা নেক্সট স্লাইডে সাম্য নিয়ে একটু আলোচনা করব। সাম্য, সাম্যটা কি একটু আলোচনা করব। আজকের ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে সাম্য। সাম্য নিয়ে আমরা আলোচনা করার পর কিছুটা কমন এখান থেকে বলে দিব, ঠিক আছে স্যার? তাহলে এগুলো তোমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো। মৌলিক অধিকার ছয়টা কি কি? একটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সর্বশেষ সংযোজিত হচ্ছে নিরাপত্তার অধিকার। নিরাপত্তার অধিকার, এই ছয়টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার বর্তমানে। আচ্ছা স্যার দেখো, সাম্য নিয়ে একটু আলোচনা করি। এটা পরীক্ষায় স্যার সাম্যটাও থেকেও ঘ নাম্বার প্রশ্ন। সাম্যটা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, এখান থেকে এই টপিকটা থেকে আসবে ঘ নাম্বার উদ্দীপক সহকারে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে স্যার। উদ্দীপক সহকারে প্রশ্নগুলো এখান থেকে আসে। সাম্য কাকে বলে আগে একটু সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। দেখো স্যার, সাম্য কাকে বলে? সাম্য মানে আমরা একটা একদম সহজ ভাষায় বলতে গেলে সাম্য মানে হচ্ছে সমতা। সমতা বা সমতা তো অনেকে বোঝে না। সাম্য মানে হচ্ছে সমতা বা সমান, অর্থাৎ প্রত্যেক নাগরিককে সমান চোখে দেখাকেই কি বলা হচ্ছে, সাম্য বলা হচ্ছে। ঠিক আছে, যে দেখবা মসজিদে গেলে আমরা সবাই ধনী হোক দারিদ্র হোক, রিক্সা চালক হোক কিংবা ডাক্তার হোক, একই কাতারে, অর্থাৎ যে যেখানে স্থান জায়গা পায় সেখানে গিয়ে বসে, কেউ কাউকে বাধা দেয় না, সমান চোখে দেখা হয়। এই সমান চোখে প্রতিটা নাগরিককে সমান চোখে দেখাকেই কি বলা হচ্ছে, সাম্য বলা হচ্ছে। অর্থাৎ সাম্য মানে হচ্ছে সমতা বা সমান থাকাকে বোঝায়। বোঝাইছে স্যার? একটু করে ডিটেলস আলোচনার চেষ্টা করি। সাম্য অর্থ সমান। সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সব মানুষ সমান, সব মানুষ জন্মগতভাবে সমান। একটু চিন্তা করো স্যার, এখানে আসবে একটা সাম্য, এই একটা সাম্য। আচ্ছা এটা আমি বলার সময় বলবো, এখন না বলি। তাহলে দেখো, সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সব মানুষ সমান। গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে সকল মানুষই সমান। তাহলে কোন ব্যবস্থায়? এই যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এই গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে সকল মানুষই কি সমান। এই জন্য আমরা সকলেই গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি। ঠিক আছে স্যার? এরপরে পৌরনীতিতে সাম্য কথাটি বিশেষ অর্থ আছে। পৌরনীতিতে, এই যে আমরা তো সাম্য মানে সমান বলি, কিন্তু পৌরনীতিতে একটু বিশেষভাবে সাম্যটাকে কি করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। এটা কি স্যার? পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধার সমতা। সাম্যের অর্থ পৌরনীতিতে অনেক সময় এমসিকিউতে আসে, পৌরনীতিতে সাম্য মানে কি? পৌরনীতিতে সাম্যের অর্থ হলো সুযোগ সুবিধার সমতা। এটা একটু মনে রাখবা, সুযোগ সুবিধার সমতা। আর পৌরনীতিতে সাম্য কাকে বলে? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করাকেই কি বলে? সাম্য বলে। তাহলে সাম্য কাকে বলে? জাতি, জাতি হতে পারে সে চাকমা, মারমা, মণিপুরি, বাঙালি, যে কোনো হতে পারে, যে কোনো জাতির হতে পারে। তাহলে জাতি, ধর্ম, বর্ণ, ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতে পারে। তারপর বর্ণ, বর্ণ মানে হচ্ছে কালো, সাদা, এরকম বর্ণের হতে পারে। স্ত্রী, স্ত্রী পুরুষ,
নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা, অর্থাৎ প্রত্যেক মানুষকেই কি দেওয়া, সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকেই কি বলে, সাম্য বলে। ঠিক আছে স্যার? অর্থাৎ মনে করো একজন একজন কালো মানুষ, একজন চাকমা, একজন মুসলিম, একজন হিন্দু, মনে করো একজন নারী, একজন মহিলা, একজন পুরুষ একটা চাকরির জন্য বলো, এখানে যার সুযোগ অর্থাৎ যার যোগ্যতা বেশি তাকেই কি দিতে হবে, সুযোগ দিতে হবে। অর্থাৎ সাম্য মানে হচ্ছে সমান সুযোগ সুবিধা। এই যে কালো বলে তাকে চাকরিতে নেওয়া যাবে না, মহিলা বলে তাকে চাকরির সুযোগ দেওয়া যাবে না, এটা কিন্তু না। ঠিক আছে স্যার? সাম্য মানে সকলের সমান সুযোগ সুবিধা দিতে হবে। ঠিক আছে স্যার? তাহলে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাকেই কি বলে, সাম্য বলে। সাম্য কি বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে? মনিরুজ্জামান, তোদেরকেও আমি অনেক অনেক মিস করি, অনেক বেশি মিস করি বেটা। ওয়ালাইকুম আসসালাম মনির হোসেন। যারা যারা দেখতেছো একটু শেয়ার দিয়ে দাও প্লিজ। তোমরা তো এত কিপটামি কেন করো বুঝি না। শেয়ার দেওয়া কিন্তু একটা সওয়াবের কাজ। দেখো, তুমি শেয়ার দিলা, মনে করো আজকের ক্লাসটা তোমার একটা বন্ধুর কাছে চলে গেল শেয়ার দেওয়ার ফলে, সে দেখলো, দেখে হয়তো সে একটু করে দেখলো, একটু করে দেখার ফলে পরীক্ষায় গেল, একটা প্রশ্ন এখান থেকে চলে আসলো, তাহলে সে তোমাকে দোয়া করবে, অবুক বন্ধু শেয়ার দিই বলে আদি আমি ক্লাস থেকে গড়িতে যে এবং ইয়েন শিখিতে যে, তাহলে এটা একটা সওয়াবের কাজ। তোমরা ফ্রিতে এই সওয়াবটা অর্জন করতে পারবা। একটু শেয়ার দিয়ে সাথে থাকো, সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে স্যার? আচ্ছা, প্রশ্ন কি আবার করো স্যার? দুঃখিত, আসলে আমি আসলে ফ্লুটা এদিকে চলে গেলে এদিকে আর দেখার সুযোগ পাই না আর কি। এখন বলো স্যার। দিব দিব স্যার, সাজেশন দিব। আচ্ছা স্যার, তাহলে সাম্য কি বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে সাম্য থেকে? সাম্য কাকে বলে এই টপিকটা থেকে কারো কোনো? ধন্যবাদ। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে খুব মজার একটা ইন্টারেস্টিং পড়া হচ্ছে সাম্যের শ্রেণী বিভাগ। এই সাম্যের শ্রেণী বিভাগ থেকে অর্থাৎ তোমাদের উদ্দীপক সহকারে প্রশ্ন আসে সাম্যের শ্রেণী বিভাগ থেকে। এখান থেকে প্রশ্ন আসবে উদ্দীপক সহকারে, হয় স্বাধীনতা থেকে আসবে, এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল মাস্ট বি আসবে, হয় মূল্যবোধ আইন থেকে, নয়তো স্বাধীনতা সাম্য থেকে। ঠিক আছে স্যার? তাই এই বিশেষ করে শ্রেণী বিভাগগুলা, ওইদিকে আইনের শ্রেণী বিভাগ, মূল্যবোধের শ্রেণী বিভাগ পড়বা, এদিকে সাম্যের শ্রেণী বিভাগ আর কিসের শ্রেণী বিভাগ আর স্বাধীনতার শ্রেণী বিভাগগুলো একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবা, উদ্দীপক সহকারে প্রশ্ন আসলে যাতে করে কি করতে পারো, অ্যান্সার করতে পারো। ও স্যার, প্রশ্ন করো না, কই প্রশ্ন করছো? প্রশ্ন তো করো নাই। আচ্ছা, দেখো স্যার, সাম্যের বিভিন্ন শ্রেণী বিভাগ। সাম্য প্রকৃতি রূপ এক প্রকার নয়, সাম্য বিভিন্ন রকমের হতে পারে। বিভিন্ন শ্রেণী বিভাগে সাম্যকে কি করা হয়েছে, এখানেও বিভক্ত করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনার চেষ্টা করব। প্রথম যেই সাম্যের কথা বলা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সাম্য। এখন স্বাভাবিক সাম্যটা কি দেখো, একদম সহজে বোঝার চেষ্টা করো। স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের অর্থ হলো, অনেক বইয়ে প্রাকৃতিক সাম্য আছে, আবার অনেক বই আছে স্বাভাবিক সাম্য। এই জন্য আমি স্বাভাবিক সাম্য যেই কথা, প্রাকৃতিক সাম্য একই কথা। স্বাভাবিক সাম্য কাকে বলে? স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের অর্থ হলো জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। তাহলে স্বাভাবিক সাম্য কাকে বলে? জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান থাকাকেই স্বাভাবিক সাম্য বা প্রাকৃতিক সাম্য বলে। তাহলে জন্মগতভাবে তুমি দেখো একটা শিশু জন্মগ্রহণ করছে, ঠিক আছে স্যার, সে কথা বলতে পারে না, সে কিছু বোঝে না, তার ধর্ম কি, সংস্কৃতি কি, কৃষ্টি কি, কালচার কি, সে বেড়ে ওঠার পরে এগুলো জানতে পারে। ঠিক আছে স্যার? পারিবারিক সংস্পর্শ ধীরে ধীরে বড়, কিন্তু সে যখন জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু কথা বলতে পারে না, কি করতে পারে না স্যার, এই যে সেই তো দুনিয়াদারি সম্পর্কে তেমন একটা কিছু বুঝেই না। ঠিক আছে স্যার? প্রতিটা শিশুই সেম। এই জন্য বলা হচ্ছে জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান, এটাকেই কি বলা হচ্ছে? স্বাভাবিক সাম্য বলা হচ্ছে। জন্মগতভাবে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, এটাকে। তা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রেও এই স্বাভাবিক সাম্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানে সেই স্বাভাবিক সাম্যতা তেমন একটা স্বীকৃত নেই, পরীক্ষায় তাই আসে না। বর্তমানে বিভিন্ন দার্শনিক, যারা আধুনিক যুগের দার্শনিক, তারা বলতেছে জন্মগতভাবে মানুষ, বর্তমান সময়ে বলতেছে জন্মগতভাবে মানুষ স্বাধীন অথবা জন্মগতভাবে মানুষ স্বাধীন অথবা কি নয়, সমান নয়। কেন? দেখো, জন্মগতভাবে তুমি দেখো অনেকে আছে, এই যে এখন যে দেশগুলোতে যুদ্ধ হচ্ছে, সেই দেশগুলোর ছেলেদেরকে তুমি যারা জন্মগ্রহণ করতেছে সেগুলোকে কি বলা যাবে না? স্বাধীন বলা যাবে না।
বা সমান বলা যাবে না। অনেকে আছে জন্মগ্রহণ করলে একটা 10 কেজি হচ্ছে শিশু আর একটা 5 কেজি হচ্ছে, এরকম একটা ওজনের দিক থেকে একটা পার্থক্য হচ্ছে। আবার অনেকে আছে বিকাশগ্রস্ত হচ্ছে, ঠিক আছে স্যার? তাহলে এই যে জন্মগতভাবে এখন কিন্তু ওই স্বাভাবিক সাম্যটা তেমন একটা স্বীকৃত নয়, বা যুক্তির ক্ষেত্রেও এটা একটা টিকে না। এই জন্য বর্তমানে স্বাভাবিক সাম্যটা নাই। একটা সময় ছিল, বিশেষ করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে এই স্বাভাবিক সাম্যটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে মনে রাখবা, জন্মগতভাবে প্রত্যেক মানুষ সমান বা স্বাধীন থাকাকেই কি সাম্য বলে? স্বাভাবিক সাম্য বলে। স্যার স্বাভাবিক সাম্য কি বোঝা গেছে স্যার? বোঝা গেছে স্বাভাবিক সাম্য কি, কাকে বলে? আচ্ছা স্যার, এরপরে দেখো সামাজিক সাম্য। এই যে এর আগে একটা, এই যে স্বাধীনতা আর সাম্যের মধ্যে গোলাই ফেলবা না স্যার, অনেকে এটা ভুল করে ফেলে। সামাজিক সাম্য কাকে বলে? এর আগে তো আমরা সামাজিক স্বাধীনতা একটা পড়ছিলাম, এবার দেখো সামাজিক সাম্য। বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, পেশাগত কারণে যখন মানুষে মানুষে কোনো পার্থক্য করা না হয় তখন তাকে সামাজিক সাম্য বলে। বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, পেশাগত কারণে, জাতি, ধর্ম, বর্ণ, পেশাগত কারণে মানুষে মানুষে কোনো পার্থক্য করা না হয় তখন তাকে কি সাম্য বলে? সামাজিক সাম্য বলে। দেখবা দেখি সমাজে অনেক সময় আমরা মানুষ যারা রিক্সা চালায় বা ছোটখাটো কাজ করে তাদেরকে আমরা ক্ষীয় করি অনেক সময়, ঠিক আছে স্যার? এটা না করা, সেও সমাজের মানুষ, একজন ডাক্তারও সমাজে বাস করে, সেও সমাজের মানুষ, দুজনকে একই চোখে দেখাকেই কি বলা হচ্ছে? সামাজিক সাম্য বলা হচ্ছে। অর্থাৎ এই যে বৈষম্য সৃষ্টি না করা, সমাজের মধ্যে যে আমরা শ্রেণীগত বৈষম্য সৃষ্টি করে দিচ্ছি, এই বৈষম্যটা না করা, ঠিক আছে স্যার? সবাইকে এক চোখে দেখা, ঠিক আছে স্যার? সেটাকেই কি বলা হচ্ছে? সামাজিক সাম্য বলা হচ্ছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, পেশাগত কারণে মানুষে মানুষে কি না করা, কোনো পার্থক্য না করাকেই কি বলা হচ্ছে? সামাজিক সাম্য বলা হয়। অর্থাৎ পার্থক্য না করা হয় তখন তাকে, পার্থক্য হয় না তখন তাকে কি বলে? সামাজিক সাম্য বলে। যেমন সমাজে বসবাসরত সকল মানুষ যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করবে। মানুষ তার যে একজন রিক্সা চালানোর যোগ্যতা আছে সে রিক্সা চালাবে, একজন শিক্ষকতা করার যোগ্যতা আছে সে শিক্ষকতা করবে, একজন ডাক্তারি পেশায় নিয়োজিত এরকম যোগ্যতা আছে সে ডাক্তারি করবে। কিন্তু সবাইকেই এক চোখে সমাজের মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, যেটাকেই কি বলা হচ্ছে? সামাজিক সাম্য বলা হচ্ছে। আশা করি স্যার সামাজিক সাম্য কি বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে সবাইকে এক চোখে দেখা, পেশাগত বর্ণ ভিন্ন হলেও সবাইকে একই চোখে একইভাবে দেখাকেই কি বলা হচ্ছে? সামাজিক সাম্য বলা হচ্ছে। বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে সামাজিক সাম্য থেকে? কারো কোনো প্রশ্ন আছে স্যার? আচ্ছা স্যার, ধন্যবাদ। এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, পরের সাম্যের শ্রেণী বিভাগটা আমরা একটু দেখার চেষ্টা করব। পরবর্তী স্লাইড আছে খুবই ইম্পর্টেন্ট, রাজনৈতিক সাম্য। এই রাজনৈতিক সাম্যটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা পরীক্ষায় প্রশ্নে বেশি আসে। রাজনৈতিক সাম্য, এটা উদ্দীপকে অনেকবার আসছে, বোর্ড কোয়েশ্চেন দেখলে তোমরা দেখবা, ঠিক আছে স্যার? অনেক বোর্ডে আসছে। রাজনৈতিক সাম্যটা একটু আচ্ছা সাইডে যাইতাম, আচ্ছা নিয়ে নাও। রাজনৈতিক সাম্য নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। দেখো স্যার, রাজনৈতিক সাম্য খুবই ইম্পর্টেন্ট। আমরা মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এবং এই জন্য মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক সাম্যটার কি আছে? দরকার আছে। রাজনৈতিক সাম্য কি? রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের বেলায় সমান সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক কাজে অংশগ্রহণ, আমি আবার বলতেছি, রাজনৈতিক কাজে অংশগ্রহণ, রাজনৈতিক অধিকার ভোগের বেলায় সমান সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। তাহলে রাজনৈতিক সাম্য কাকে বলে? রাজনৈতিক কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের বেলায় সমান সুযোগ সুবিধা থাকাকেই কি বলে? রাজনৈতিক সাম্য বলে। এই যে রাজনৈতিক কাজে অংশগ্রহণ, যেমন এই দেখো, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের নাগরিক যখন নির্বাচনে প্রার্থী হিসেবে, সাধারণ ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সুযোগ লাভ করে তখন দেশে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়। অর্থাৎ ভোট দেওয়া, অর্থাৎ তুমি কি, তুমি কালো হতে পারো, আবার অন্য একজন ফর্সা হতে পারে, একজন ধনী গরিব সবাই কি দিতে পারবে? ভোট দিতে পারবে, প্রার্থী হতে পারবে, রাজনৈতিক কাজে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে। সকলের এই সমান সুযোগ সুবিধা থাকাকেই কি বলা হচ্ছে? রাজনৈতিক সাম্য বলা হচ্ছে। অর্থাৎ রাজনীতি করতে গেলে, রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করতে গেলে সকলের সমান চোখে দেখাকে, সমান সুযোগ সুবিধা থাকাকেই কি বলা হচ্ছে? রাজনৈতিক সাম্য। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ নির্বাচনে প্রার্থী হওয়া অথবা কি করা? ভোটদানে
অর্থাৎ ভোটদানে অংশগ্রহণ করা, প্রত্যেক মানুষই ভোটদানে অংশগ্রহণ করতে পারবে, তবে একটা নির্দিষ্ট বয়স সীমা আছে। আমরা জানি যে ভোট দিতে হলে 18 বছর ঊর্ধ্বে হতে হয়, 18 বছর কিংবা তার ঊর্ধ্বে ব্যক্তিরা, প্রাপ্তবয়স্ক যারা আছে তারাই কি দিতে পারে, এই জন্য এখানে দেওয়া আছে প্রাপ্তবয়স্ক, তারা কি দিতে পারবে, ভোট দিতে পারবে। তাহলে এটা কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। ধনী গরিব অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কি দিতে পারবে, অর্থাৎ রাজনৈতিক সাম্য বলে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে। এই অধিকারটা যখন ভোগ করবে তখন সেটা কি প্রতিষ্ঠা হবে? রাজনৈতিক সাম্য হিসেবে বিবেচিত হবে। তাহলে রাজনৈতিক সাম্য আশা করি বোঝা গেছে স্যার। এরপরে দেখো স্যার 4 নাম্বার যে সাম্যটার কথা বলা আছে অর্থনৈতিক সাম্য। দৈনন্দিন জীবন অর্থনৈতিক সাম্যের এটাও একটু স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় অনেক বুট কোয়েশ্চনের বিষয় এটা বেশি দিয়ে রাখো। এটা মনে হয় আমার মনে হয় 100% চলে আসবে, 100% চলে আসবে অর্থনৈতিক সাম্য। বিশেষ করে এরকম আছে এরকম একটা আচ্ছা এটা আগে বলে দিই, তারপর এটা নিয়ে প্রশ্ন কিভাবে হয় এটাও একটু করে বলবো। এটা একটু বেশি করে স্যার দেখে যাওয়া। এই অর্থনৈতিক সাম্য বলা হচ্ছে, অর্থনৈতিক সাম্য কাকে বলে? জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার, এখানে দুইটা কথা আছে, সকল মানুষ কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার সুবিধা লাভ করে তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। তাহলে অর্থনৈতিক সাম্য কাকে বলে একটু দেখো স্যার, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাবার সুযোগ সুবিধা, অর্থাৎ তুমি কাজ করবা, কাজ করার ফলে কি পাবা? একটা ন্যায্য মজুরি অর্থাৎ পারিশ্রমিক পাবা। সেই পারিশ্রমিক পাওয়া লাভ করাকেই কি বলা, অর্থাৎ পারিশ্রমিক পাওয়ার সুবিধা লাভ করে তখন তাকে কি বলে? অর্থনৈতিক সাম্য বলে। দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে অর্থনৈতিক সাম্যের, দেখি। আচ্ছা এখানে তো দেওয়া নাই, মনে করো এটা আমি উদাহরণটা আমি বলে দিই। মনে করো একটা কোম্পানিতে এরকম উদ্দীপক থাকে, অর্থনৈতিক সাম্যটা একটু কি বোঝার চেষ্টা করো। একটা কোম্পানিতে রহিমা বেগম এবং করিম মিয়া দৈনিক 8 ঘন্টা একটি কোম্পানিতে রহিমা বেগম এবং জমিল মিয়া কি করে, করিম মিয়া দৈনিক 8 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টা কাজ করার ফলে করিম মিয়াকে দেওয়া হয় কত টাকা? 800 টাকা, কিন্তু অন্যথায় রহিমা বেগমকে দেওয়া হয় 500 টাকা। তাহলে এখানে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠা হয় নাই? দেখো দুইজনই সেম কাজ করতেছে, কিন্তু একজনকে দেওয়া হচ্ছে 800 টাকা, পুরুষ হিসাবে তাকে 800 টাকা দেওয়া হচ্ছে, মহিলাকে দেওয়া হচ্ছে 500 টাকা। তাহলে এখানে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠা হয় নাই? অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় নাই। এরকম অর্থনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে যখন এই যে তুমি কাজ করলা অর্থাৎ সমানুপাতিক মজুরি পেলে না, ঠিক আছে স্যার, অন্য একজন বেশি পেলো, তাহলে সেটা কি প্রতিষ্ঠা হবে না? অর্থনৈতিক সাম্য। যেমন আমাদের এখানে আছে, মনে করো বিশেষ করে আমি যদি বলি, অনেকে আছে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, ঠিক আছে, একই কাজ করে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে কি একজনকে বেশি প্রাধান্য দিচ্ছে, আরেকজনকে কাজের ক্যাটাগরি সেম, কিন্তু একজনকে বেশি প্রাধান্য দিচ্ছে, আরেকজনকে কম প্রাধান্য দিচ্ছে। তাহলে এতে করে দেখা যাচ্ছে যে কি অর্থের বিনিময়ে কাউকে যদি একটু বেশি প্রাধান্য দেওয়া হয় আর একটু কম কাউকে কম প্রাধান্য দেওয়া হয়, তাহলে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠা হবে না? অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে না। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কাজ করতে তো সেম কাজ, দুইজন সেম মজুরি পাবে, এর ফলে কি প্রতিষ্ঠা হবে? অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে। আর তা যদি না হয় তাহলে সেখানে বুঝতে হবে যে কি নেই? অর্থনৈতিক সাম্য নেই। আশা করি স্যার বোঝা গেছে অর্থনৈতিক সাম্য কি। এটা অনেক সময় পরীক্ষায় বারবার আসছে স্যার, বিভিন্ন বোর্ডে তোমরা দেখবা সাম্য থেকে পরীক্ষা প্রশ্ন আসলে হয় রাজনৈতিক সাম্য নয়তো অর্থনৈতিক সাম্য, এইভাবে উদ্দীপক গুলা দেওয়া থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একজন মহিলা একজন পুরুষ চাকরি করে, ঠিক আছে স্যার, মহিলার বেতন দেওয়া সেম, চাকরির ক্যাটাগরিও সেম, কিন্তু মহিলার ক্ষেত্রে বেতন দেওয়া হয় মনে করো 500 টাকা, পুরুষের ক্ষেত্রে বেতন দেওয়া হয় 800 টাকা। এখানে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠা হয় না? অর্থনৈতিক সাম্য। বুঝা গেছে স্যার? অর্থাৎ একজনকে বেশি টাকা দেওয়া হচ্ছে, আরেকজনকে কি টাকা, কম টাকা দেওয়া হচ্ছে। পারে পারে, নারীরাও পারে, এখন পারে না বললে ভুল হবে, সেম কাজ করে তো, ঠিক আছে স্যার। বেটা উল্টা পাল্টা হতানো হয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু নারী, ডাইরেক্ট দেবী দি কট করে দিব। পারে, সবার সমান অধিকার সমান সুযোগ সুবিধা পারে, ঠিক আছে স্যার, পারে না বললে ভুল হবে, ঠিক আছে। তোমার ওই যে বাসায় আম্মু আছে না, আম্মু দেখবে দেখি এরকম বললে খাবার টাবার বন্ধ করে দিবে, রাতের খাবার। দেখো মেয়েরা যেটা পারে সেটা ছেলেরা পারে না, ছেলেরা যেটা পারে সেটা মেয়েরা পারে। কথা হচ্ছে
উদয় করে সমান অধিকার সুমিত। আমি আমাকে আবার নারীবাদী বলিও না তোমরা, কিন্তু বর্তমান সময়ে সবাই মোটামুটি পারে, যোগ্যতা সবারই আছে। মেয়ে ডাক্তার আছে, ছেলেও ডাক্তার আছে, মেয়ে শিক্ষক আছে, ছেলেও শিক্ষক আছে, ঠিক আছে স্যার? আপনি যখন লোকালে উঠবেন হ্যাঁ, তখন মেয়ের সিটে বসলে ছেলেদেরকে গাইলে, ঠিক আছে, কিন্তু মেয়েরা যখন ছেলের সিটে তুমি ভিত্তিহীন যুক্তি দিও না, তুমি ভিত্তিহীন না, যুক্তি দিও না। আমার কথায় যুক্তি আছে, আপনার কথায় যুক্তি নাই। যেটা ছেলেরা পারে সেটা মেয়েরা পারে না, মেয়েরা যেটা পারে সেটা ছেলেরা পারে না, এক কথায় শেষ। সমান অধিকার কোনো কথা নাই। তাহলে তুমি আমাদের সুমিত নিজে নিজেই দার্শনিকের মতো কথা বলতেছে। দাঁড়াও, ওইটার উত্তর আমি একটু পরে দিচ্ছি, লাইভটা বন্ধ হোক। এটার উত্তর যদি সরাসরি দিতে যাই ফোলা মাইন্ড। রাফি তুমি কি বলো এটার উত্তর? আচ্ছা, রাফির নাকি কালকে সকালে, আচ্ছা আমরা শেষ করে দিব। তাহলে অর্থনৈতিক সাম্য হচ্ছে ওই যে অর্থের দিক থেকে, অর্থাৎ তুমি সেম কাজ করলা, মজুরিটাও সেম নিবা, ঠিক আছে স্যার? এর ফলে কি সাম্য প্রতিষ্ঠা হবে? অর্থনৈতিক সাম্য। তুমি কাজ করলা, সেম কাজ করলো, মনে করো রাফি আর সুমিত একটা কাজ করলো, ঠিক আছে স্যার? রাফি সেম কাজ, রাফি পেলো কত টাকা, এখন মেয়ে বললাম না, ঠিক আছে সুমিত? এখন রাফি আর সুমিত আমাদের কোচিং এ মনে করো কাজ করলো, সেম কাজ, কিন্তু মনির ভাই রাফিকে দিল কত টাকা? 1000 টাকা। সুমিতকে দিল কত টাকা? 500 টাকা। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে কি সেম কাজ করছে কিন্তু সেম পারিশ্রমিক পায় নাই। এতে করে বোঝা যাচ্ছে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠা হয়নি? অর্থনৈতিক সাম্য। অর্থের বিনিময়ে, অর্থাৎ যেই সাম্য প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক সাম্য। এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ সুবিধা লাভ করে তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। স্যার বোঝা গেছে অর্থনৈতিক সাম্য কাকে বলে? এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এর পরবর্তী স্লাইডে দেখো স্যার, আর দুইটা সাম্য নিয়ে আমরা কথা বলে এই টপিকটা শেষ করে দিব, এরপরে আমি একটু সাজেশন দিয়ে দিব। এর পরবর্তী দেখো স্যার, আইনগত সাম্য, খুবই ইম্পর্টেন্ট। আইনগত সাম্য বলা হচ্ছে আইনের চোখে সকলেই সমান, আইনের চোখে সকলেই সমান আমরা, অর্থাৎ একজন ধনী জন্য যে আইন, দারিদ্রের জন্য সে আইন, একজন ছেলের জন্য যে আইন, একজন মেয়ের জন্য সে আইন, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। এটি হচ্ছে আইনগত সাম্যের মূল কথা, অর্থাৎ আইনের চোখে সকলে এক চোখে দেখাকে, আইন সবার জন্য সমান, এটাকেই বলা হচ্ছে কি সাম্য? আইনগত সাম্য। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে, তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠা হয়। অর্থাৎ সমাজে বৈষম্যমূলক কোনো কি থাকবে না, আইন থাকবে না। অর্থাৎ ধনীর জন্য এক আইন, দারিদ্রের জন্য আরেক আইন, এরকম যদি না হয় এবং সমাজের সকলেই যদি আইনের আশ্রয় লাভের কি থাকে, সুযোগ থাকে, তখনই কি সাম্য প্রতিষ্ঠা হয়? আইনগত সাম্য প্রতিষ্ঠা হয়। তাহলে আইনের চোখে সকলেই সমান থাকাকেই কি সাম্য বলে? আইনগত সাম্য বলে। তোমার জন্য যে আইন আমার জন্য সে আইন, আমি যে স্যার আমার জন্য স্পেশাল আইন হবে তা কিন্তু না। তাহলে এটাই হচ্ছে আইনগত সাম্য। এরপরে দেখো নাগরিক সাম্য, খুবই ইম্পর্টেন্ট, বা ব্যক্তিগত সাম্য। অনেক বই ব্যক্তিগত সাম্য দেওয়া আছে, নাগরিক সাম্য কিংবা ব্যক্তিগত সাম্য। নাগরিক সাম্য বা ব্যক্তিগত সাম্যের অর্থ হলো সকল নাগরিকের সমান অধিকার, সকল নাগরিকের সমান অধিকার। তাহলে নাগরিক সাম্য বা ব্যক্তিগত সাম্যের মূল কথা হচ্ছে সকল নাগরিক কি অধিকার ভোগ করবে? সমান অধিকার। অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল নাগরিক সমানভাবে এই অধিকারগুলো কি করতে পারবে? ভোগ করতে পারবে। এগুলাকেই বলা হচ্ছে কি সাম্য? নাগরিক বা ব্যক্তিগত সাম্য। সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করা, সমান অধিকার থাকা সকলের জন্য, সেটাই হচ্ছে কি সাম্য? ব্যক্তিগত সাম্য। আশা করি স্যার সাম্য কি বা সাম্যের শ্রেণী বিভাগ, প্রত্যেকটা শ্রেণী বিভাগ বোঝা গেছে। আর এরপরও না বুঝলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। এটা কি ক্লিয়ার হয়েছে স্যার? সাম্যের শ্রেণী বিভাগ। সাম্য কি ক্লিয়ার স্যার? টপিক কারো কোনো প্রশ্ন আছে এই টপিক থেকে? আচ্ছা স্যার, দেখো এবার আমরা তো তৃতীয় অধ্যায় একটা হিউজ ক্লাস, অর্থাৎ 4টা ক্লাসের মাধ্যমে এই তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। এখান থেকে আমি আগেও বলছি 2টা সৃজনশীল আসবে, আর একটা কি আর প্রায় 5-6টা এমসিকিউ এখান থেকে আসে, ঠিক আছে স্যার? প্রায় এই অধ্যায় থেকে আমি যদি বলি এই অধ্যায়টা থেকে 25 নাম্বার, 100 নাম্বারের মধ্যে
100 নাম্বারের মধ্যে আমরা যদি বলি এই যে 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার শুধু প্রশ্ন হবে এই অধ্যায় থেকে, 2টা সৃজনশীল এবং 5-6টা এমসিকিউ এই অধ্যায় থেকে অবশ্যই আসবে। ঠিক আছে স্যার? তো যেহেতু শর্ট সিলেবাস, বিশেষ করে শর্ট সিলেবাসের জন্য আমি যদি সাজেশন দিই, আমি আগেও ক্লাসও আমি আমার স্টুডেন্টকে বলি, দেখো তোমরা প্রথম অধ্যায়টা সবাই পারবা, পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, বিশেষ করে তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়, এই 4টা অধ্যায় ভালো করে পড়বা। এই 4টা অধ্যায় যদি ভালো করে পড়ো তোমরা 7টা সৃজনশীল আনসার করতে পারবা। আর তৃতীয় অধ্যায় থেকে স্পেশালি বলতে গেলে তোমরা মূল্যবোধ থেকে একটা সৃজনশীল আসবে, আইন এবং মূল্যবোধ মিলে। ঠিক আছে স্যার? আইন এবং মূল্যবোধের মধ্যে মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো বেশি গুরুত্ব দিবে। মূল্যবোধের শ্রেণী বিভাগ যে কয়টা আছে এগুলো প্রত্যেকটা, এগুলো কোনটা আছে স্যার স্পেসিফিকলি সেটা বলা যায় না, মূল্যবোধ থেকে কিন্তু এটা স্পেসিফিকলি বলা যায় না। ঠিক আছে স্যার? তবে রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এগুলো থেকে প্রায় সময় পরীক্ষায় আসে। রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর আইন থেকে আইন মান্য করার কারণ, বিশেষ করে এটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। আইন মান্য করার কারণ আর আইনের শ্রেণী বিভাগ এবং আইনের উৎস। আইনের শ্রেণী বিভাগ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, কারণ মূল্যবোধের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন করা হয় বেশি, আইন শ্রেণী বিভাগটা আসে না। ঠিক আছে স্যার? এরপরে যদি বলি তারপর স্বাধীনতা এবং সাম্য, আমি তো একটু আগেই বলছি স্বাধীনতা এবং সাম্যের মধ্যে, স্বাধীনতার মধ্যে এখানে আমরা বলছিলাম রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এগুলো গুরুত্ব দেওয়ার জন্য, এখানেও বলছি অর্থনৈতিক সাম্য এবং রাজনৈতিক সাম্য বেশি করে কি দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। এর পরেও আমি প্রতিটা টপিক অনুসারে কোন টপিক থেকে কি রকম প্রশ্ন আসে এটা নিয়ে একটা ক্লাসের মাধ্যমে, অর্থাৎ এটা তো আজকে সম্পূর্ণ দেওয়া যাবে না, এটা একটা ক্লাসের মাধ্যমে এটা কি একটা সাজেশনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করবো স্যার। সে অবধি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নতুন কোনো অধ্যায়ে তোমাদের সাথে আমার দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।